এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট দিলেন অর্থমন্ত্রী। ঘাটতি 2,43,000 কোটি টাকা। কমবে অনেক নিত্যপণ্যের দাম। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের ব্যাংক খাত ও পুঁজি বাজারে আস্থা ও শৃঙ্খলা ফেরাতে বাজেটে একগুচ্ছ প্রস্তাব। দুর্বল প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়াতে 40,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব। প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ঋণ নির্ভর ও ঘাটতি বাজেট জাতিকে হতাশ করেছে বলছে জামায়াত ইসলামী। ছয় শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার। রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনা। প্রতিষ্ঠানে রোগীরা ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানেরই মূল দায়িত্ব। তবে মানবিক দিক বিবেচনা করলে কেউ যদি আমাদের কাছে এটি সিক করে, তাহলে আমরা সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করব। এবারে পুরো আয়োজন। এবারে বাজেটের খবর জানাচ্ছে। আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। ঘাটতি 2,43,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরের চেয়ে এবার বেড়েছে 1,48,000 কোটি টাকা। 60টি পণ্যের উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে কমতে পারে চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, চিনি ও ভোজ্য তেলের দাম। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম, আর তারেক রহমান সরকারেরও প্রথম বাজেট এটি। আকারে ইতিহাসের বৃহৎ এই বাজেট সব মিলিয়ে ব্যবসায়ী সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে কতটা সমর্থ হবে দেশের 55তম এই বাজেট? আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার 2026-27 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। এটি বাংলাদেশের 55তম বাজেট। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড়। বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। গত অর্থ বছরে বাজেটের আকার ছিল 7,90,000 কোটি টাকা। সে হিসাবে এবার বেড়েছে শতকরা 19 ভাগ। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আসবে 6,04,000 কোটি টাকা। ঘাটতির পরিমাণ 2,43,000 কোটি টাকা। সরকার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার প্রায় 3 লাখ কোটি টাকা। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে শতকরা 6.5 ভাগ। মূল্যস্ফীতি 7.5 ভাগে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে এই বাজেটে। রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ প্রতিপাদ্য সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন বাজেটে অবকাঠামো উন্নয়নের চেয়ে মানব সম্পদ উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরে এই বাজেটে টেকসই সমৃদ্ধি নিশ্চিত করতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মতো জনকল্যাণকর বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে।
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় দেশের প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড দেওয়া হবে। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 1,45,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় 41 লাখ নারীকে মাসে 2,500 টাকা করে ভাতা দেওয়ার জন্য 14,500 কোটি টাকা এবং প্রান্তিক কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে আর্থিক সহায়তা দিতে 1,062 কোটি 50 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় কর বর্ষ 2026-27 এবং 27-28 3,75,000 টাকা। নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর উচ্চ কর কমানো হয়েছে। ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেলের উৎসে কর শতকরা 5 ভাগ, 2 ভাগ ও 1 ভাগ হারে কমিয়ে 0.5 ভাগ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে মূলত 3টি প্রধান উৎসের উপর জোর দেবে এনবিআর। এর মধ্যে কর 6,04,000 কোটি টাকা। এই অর্থ আসবে মূলত প্রত্যক্ষ কর ও ভ্যাটের আওতা বৃদ্ধির মাধ্যমে। আর এনবিআর বহির্ভূত কর 2,500 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত রাজস্ব 66,000 কোটি টাকা। দেশের বন্ধ এবং উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো পুনরায় চালু ও গতিশীল করতে 60,000 কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এছাড়া তরুণদের মেধা ও সৃজনশীলতাকে পেশা হিসেবে গড়ে তুলতে এবং ফ্রিল্যান্সিং, আইটি, চলচ্চিত্র, সঙ্গীত, বিজ্ঞাপন, হস্তশিল্প ও সফটওয়্যার খাতের বিকাশে বাজেটে 300 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে উঠে দেশের প্রতিটি নাগরিকের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার উপর। সেই কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে বেশ কয়েকটি খাতে কর সুবিধার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে কমতে পারে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোন, ফ্রিজ ও এসির দাম। এছাড়া কৃষি যন্ত্রপাতি, জীবন রক্ষাকারী ওষুধ, ল্যাপটপ, কম্পিউটার ও স্বর্ণালঙ্কারের উপর শুল্ক কমানোর কারণে এগুলোর দামও কমতির দিকে থাকবে। তবে বাড়বে সিগারেট, বিড়ি ও জর্দার দাম। আমদানি করা ফলের জন্য গুনতে হবে অতিরিক্ত পয়সা। বাংলাদেশের ইতিহাসে এবার আকারে সবচেয়ে বড় বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যার আকার 9,38,000 কোটি টাকা। বরাবরের মতো এবারের বাজেটেও কিছু পণ্যের শুল্ক কমানো এবং কিছু পণ্যের বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নিত্যপণ্যের বাজারে স্বস্তির কথা বেশি এসেছে। এর মধ্যে আমরা যদি বলি, চালের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। এই মিনিকেট চাল এখন 70 থেকে 75 টাকা। সেটি বাজেট পাশ হলে এর দাম কত কমে সেটি এখন দেখার বিষয়। এর মধ্যে আমরা যদি জানি, এই যে সয়াবিন তেলের 5 লিটারের যেটি বোতল রয়েছে সেটি 970 টাকা। যদি বাজেট পাশ হয় সেটির দাম কমিয়ে কত টাকা করা হয় সেটিও দেখার বিষয় আছে। নিত্যপণ্যের বাজারের মধ্যে রসুনের দামও কমানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পেঁয়াজের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে, যেটি এখন 40 টাকা। আর বাজেট পাশ হলে সেটি কত টাকা কমে সেটিও দেখার বিষয় আছে। এর মধ্যে আদার দামও কমানোর প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই আদার দাম কত টাকা কমবে, বাজেট পাশের পর সাধারণ মানুষ কত টাকায় কিনতে পারে সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু স্বস্তির খবর দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে কর ছাড় দেওয়া হয়েছে বেশ কয়েকটি খাতে। ফলে দাম কমতে পারে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোন, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার বা এসির। এছাড়া কৃষি যন্ত্রপাতি, জীবন রক্ষাকারী ঔষধ এবং ল্যাপটপ, কম্পিউটার ও স্বর্ণালঙ্কারের উপর শুল্ক কমানোর কারণে এগুলোর দামও কমতির দিকে থাকবে। শিল্প খাতকে শক্তিশালী করার লক্ষ্যে তবে বাড়বে বেশ কয়েকটি পণ্যের দাম। বিলাসবহুল পণ্য এবং তামাকজাত দ্রব্যের উপর কর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ফলে সিগারেট, বিড়ি ও জর্দার দাম আরও এক দফা বাড়ছে। এছাড়া বাড়ছে আমদানি করা ফল, গাড়ি, কসমেটিক্স ও বিদেশি ইলেকট্রনিক্স সামগ্রীর দাম। এছাড়া দাম বাড়তে পারে আমদানি করা কাজু বাদাম, গ্যাস সিলিন্ডার, মধু, কিছু প্রসাধনী, বিদেশি টাইলস, স্যানিটারি ওয়্যার ও বেসিন, একই সঙ্গে বিদেশি ফোম, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল ও যন্ত্রাংশ এবং খেলনার দামও বাড়বে। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। সরকারের উচিত আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্তের জন্য
যে দৈনন্দিন যে চাহিদা সামগ্রীর উপর গুরুত্ব দিয়ে যাতে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখে। বাজেটে যে মূল্য বা যে প্রাইস নির্ধারণ করা হয় সেই বিষয়গুলো যদি যথাযথভাবে বাজারে প্রপার বাস্তবায়ন হয় দেশে, সেটা জনগণের জন্য একটা কল্যাণকর হবে। মুক্ত বাজার অর্থনীতি চালু করতে হবে। পণ্যটা যদি আমার মতো বা যারা বড় বড় ব্যবসায়ী আছে ওরা যদি আনতে পারে তাহলে কি হলো, প্রতিযোগিতা থাকবে। বাজেটের ভালো মন্দ পেছনে ফেলে সাধারণ মানুষের চাওয়া স্থিতিশীল বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্য, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি খাতে বড় ধরনের কর ছাড় দেয়া হলেও রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য বাস্তবায়ন কতটা সম্ভব হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাংক খাত ও পুঁজিবাজারে আস্থা ও শৃঙ্খলা ফেরাতে বাজেটে একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে পুনঃমূলধনীকরণের জন্য 40,000 কোটি টাকা ব্যয়ের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের বাজেট ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বল ব্যাংক পুনর্গঠন ও আমানতকারীদের আস্থা ফেরানোর বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম বাজেটে দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে ব্যাংক খাত সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খেলাপি ঋণ কমানো, ঋণ পুনঃতফসিল ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং ব্যাংক পরিচালনাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা ও জবাবদিহি বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে ঝুঁকিভিত্তিক তদারকি জোরদারের পাশাপাশি পুনঃমূলধনীকরণের জন্য 40,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। দুর্বল ব্যাংকসমূহের পুনঃমূলধনীকরণের জন্য চলতি অর্থবছরে সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছে। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এস আলম গ্রুপ সহ বেশ কয়েকটি শিল্প গ্রুপের বিরুদ্ধে ব্যাংক থেকে অর্থ লুটপাট ও টাকা পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এসব ঘটনায় ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ধাক্কা খায়। সে আস্থা পুনরুদ্ধারে আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, কর্পোরেট গভর্নেন্স এবং কেন্দ্রীয় ব্যাংকের তদারকি সক্ষমতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে। কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করা হবে যাতে আর্থিক প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে পুঁজিবাজারকে অর্থায়নের কার্যকর উৎসে পরিণত করতে এবং ভালো কোম্পানিকে বিনিয়োগে উৎসাহিত করে উদ্যোক্তাদের আস্থা ফেরাতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। আমাদের সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসাবে একটি আধুনিক, শক্তিশালী, টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ব্যাংক খাতে আস্থার সংকট, পুঁজিবাজারে দীর্ঘস্থায়ী মন্দা সব মিলিয়ে দেশের আর্থিক খাত এখন বড় এক চ্যালেঞ্জের মুখে। এমন অবস্থায় দাঁড়িয়ে জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা সাধারণ গ্রাহক এবং বিনিয়োগকারীদের মনে কিছুটা কি আশার আলো জ্বালাচ্ছে? তবে তাদের আস্থা ফেরাতে বাজেট প্রতিশ্রুত যে সংস্কার তার দৃশ্যমান করাই এখন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে সময় দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দীপ্ত সংবাদের এই আয়োজনে। আমরা দেখলাম যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট দিলেন মাননীয় অর্থমন্ত্রী। রাজস্ব বোর্ডকে 6 লাখ কোটি টাকার একটি লক্ষ্যমাত্রা ধরিয়ে দেওয়া হয়েছে। এটি অর্জন কতটা আসলে সম্ভব, এটি দিয়ে শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রথমে হচ্ছে আমরা তো আমাদের রাজস্ব বোর্ডের ক্ষমতা জানি এবং বাংলাদেশের যে কর জিডিপি অনুপাত সেটা পৃথিবীর মধ্যে অন্যতম নিম্নতম। কাজে আমরা যথেষ্ট পরিমাণে আভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় করতে পারি না। সেই প্রেক্ষিতে যে বাজেটটি দেওয়া হয়েছে, রাজস্ব আদায়ের বিপরীতে এই বাজেটটা অনেক বড় আর কি। এই বছর, চলতি বছরেই এনবিআর কিন্তু তার যে টার্গেটটাকে দেওয়া হয়েছিল সেটা পূরণ করতে পারছে না, সেখানে একটা ঘাটতি থাকছে। এটার উপরে সামনের বছরের জন্য তাকে আরও অতিরিক্ত করের বোঝা উঠাতে হবে আর কি। সুতরাং চ্যালেঞ্জ আছে সরকারের এটা বড় বাজেট ইমপ্লিমেন্ট করার জন্য।
কিন্তু আমরা আরেকটি জিনিস লক্ষ্য করলাম 2,43,000 কোটি টাকার একটা ঘাটতি। দেশের প্রত্যেকজন মানুষের ঘাড়ে প্রায় 14,294 টাকার একটা দায় রয়েছে, যেটি চলতি অর্থ বছরে 13,000 টাকার মতো ছিল। বাড়তি তাহলে 1,294 টাকা, আমি যদি ভুল না করি। তাহলে এই অর্থ জোগাতে সরকারকে তো বেগ পেতে হবে, আরও মানুষের উপরও চাপ বাড়বে। হ্যাঁ, ঘাটতি বাজেট মানে হচ্ছে সরকার যে ব্যয়ের কথা বলছে এই ব্যয়টাকে সে পূরণ করবে, যে রাজস্ব সে আদায় করতে পারবে, আর বাকিটা সে ধার কর্য করবে। ধার কর্য সে সরকার করতে পারে দুটো মূলত উৎস থেকে। একটি উৎস হচ্ছে আভ্যন্তরীণ খাত, আমরা যেটা বলি ডোমেস্টিক সেক্টর, বেসিক্যালি ব্যাংকিং সেক্টর থেকে সরকার লোন নিতে পারে। সরকার বিভিন্ন রকমের সঞ্চয়পত্র বা অন্যান্য বন্ডস বিক্রি করে সাধারণ মানুষের কাছ থেকে লোন নিতে পারে, সেটা সরকার করবে। আর সরকার বিদেশ থেকে ঋণ আনতে পারে। যখনই সরকার কোনো ঋণ নেয় তার মানে সরকারকে সেই ঋণের এগেনস্টে সুদ দিতে হয়। আভ্যন্তরীণ ক্ষেত্র থেকে সরকার অনেক ধার নেয়, কিন্তু আভ্যন্তরীণ ক্ষেত্র থেকে নেওয়া ধারের সুদের হার কিন্তু অনেক বেশি। আর বিদেশ থেকে ঋণ নিলে সেখানে সুদের হার আছে, সেটা ডোমেস্টিক মার্কেটের ইন্টারেস্ট রেটের থেকে কম। বাট সমস্যা হচ্ছে বিদেশি ঋণ নিলে সেই ঋণ আবার কিন্তু বিদেশি কারেন্সিতে, মুদ্রায় সরকারকে শোধ দিতে হবে। যদি আমার রিজার্ভের যদি ঘাটতি থাকে, আপনি জানেন বাংলাদেশে এখন রিজার্ভের একটা সংকট চলছে, সেরকম ঘাটতি থাকলে সরকারের পক্ষে বিদেশি ঋণ আবার এটাকে ফেরত দেওয়াটা কঠিন হয়ে পড়ে, কাজে সেখানেও খানিকটা ঝুঁকি তৈরি হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে বিদেশি ঋণের ক্ষেত্রে সরকারকে অনেক সময় বিভিন্ন রকমের শর্ত মানতে হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সেই প্রস্তুতির অভাব থাকে। যেমন একটা প্রকল্প কিভাবে ডিজাইন করতে হবে, সেটাকে কীভাবে বাস্তবায়ন করতে হবে, সেগুলো শর্তগুলো কিন্তু বিদেশ থেকে আসে, এবং সেগুলো প্রতিপালনের ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখা যায় অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আপনার বক্তব্যে যে যেহেতু আমরা যথেষ্ট পরিমাণ রাজস্ব আদায় করতে পারি না, এবং তার প্রেক্ষিতে একটা বড় বাজেট করতে হলে সরকারকে কিন্তু ঋণ করার কোনো বিকল্প নাই। নিশ্চয়ই। কিন্তু ডক্টর রাজ্জাক, আমি আরেকটি বিষয়ে আপনার নজর নিশ্চয়ই এসেছে যে 60টির মতো পণ্যে উৎসকর কমানোর ঘোষণা মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন। বাজারে এর প্রভাব আসলে কতটা পড়বে বলে আপনি মনে করেন? প্রথম কথা, যে 60টি নেসেসারি গুডসের কথা বলা হয়েছে, এগুলা আমরা প্রতিনিয়ত কনজিউম করি আর কি, কাজেই সেটা একটা গুরুত্ব আছে। কিন্তু এর আগে খেয়াল করেন, এটা হচ্ছে উৎস কর। এই উৎস করগুলা কোনোটায় 2%, কোনোটায় 3%, একটা দুটোতে কোথাও 1% করেও আছে। সেটা কমিয়ে 0.5% করা হবে, কাজে মার্জিনটা কম। কাজে আমি বলবো না যে সব প্রোডাক্টস থেকে কনজিউমাররা সমান বেনিফিটেড হবেন, বাট কিছু প্রোডাক্টস থেকে আমরা আশা করি যে সামান্য হলেও হয়তো কনজিউমাররা বেনিফিট হতে পারেন। এইটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আমরা মূল্যস্ফীতি একটা বড় মাত্রার চাপের মধ্যে আছি, অল্প যদি কিছু দাম কমে সেটা থেকেও আমাদের কিছু মনে হয় যে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। কিন্তু স্বস্তির খবরে মানে আমি একটু জানতে চাই যে স্বস্তি কতটা মিলবে? সামাজিক নিরাপত্তা খাতে বড় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে এই বাজেটে, এর সুফল কি সমাজে পড়বে? প্রথম কথা, দেখুন, মূল্যস্ফীতি যদি আমরা কন্ট্রোল করতে না পারি, নিয়ন্ত্রণ করতে না পারলে অনেক স্বস্তি কিন্তু থাকবে না। সামাজিক নিরাপত্তা খাতের এবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সরকারের যে ফ্যামিলি কার্ড যে বিতরণ। ফ্যামিলি কার্ড কেন গুরুত্বপূর্ণ? বিকজ সামাজিক খাতে, নিরাপত্তা খাতে যে অন্য সুবিধাগুলো দেওয়া হয় এটার পরিমাণ খুব কম। বয়স্ক ভাতা আপনি 700-800 টাকার কথা বলছেন, না? বিধবা ভাতা একই রেটে দেওয়া হয়। সেখানে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে ফ্যামিলির প্রতি প্রায় প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়া হবে, যেটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। হ্যাঁ, এবং এইটা এই কারণে গুরুত্বপূর্ণ যেহেতু মানুষের ইনফ্লেশনে থাকার পরে ক্রয় ক্ষমতা কমেছে, সেক্ষেত্রে যারা ফ্যামিলি কার্ড পাবেন যে পরিবারগুলো, তারা হয়তো বেনিফিট হবেন। এখানে একটা বলি, বাজেটে সুস্পষ্টভাবে বলা আছে যে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতা আনা যাবে। এখন দেখুন, বাংলাদেশে আমরা একটা হিসাব করতে পারি যে কি পরিমাণ জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে বাস করেন। তো এই হিসাবটা হচ্ছে 2022 সালে একটু পুরনো হিসাব, বিকজ 2022 সালে শেষবারের মতো বাংলাদেশে দারিদ্র্য জরিপ করা হয়েছিল, এবং সেখানে থেকে আমরা জানি যে 62 লাখ পরিবার কিন্তু তখন তারা দরিদ্র সীমার নিচে বসবাস করতেন। তার মধ্যে থেকে যদি আমরা 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতা আনতে পারি, তাহলে ওই পরিবারগুলো তো অবশ্যই বেনিফিট হবে। কিন্তু এখানে একটা সবচেয়ে বড় কন্ডিশন হচ্ছে ওই পরিবারগুলোকে ভালো করে চিহ্নিত করা, যে কারা দরিদ্র, কারা অসহায়, তাদের কাছে আমরা এই সুবিধাটা দিতে পারছি কিনা। কিন্তু আমাদের অতীতে ইতিহাস বলে অনেক জায়গায় কিন্তু আমরা এর আগে বেনিফিটগুলো দিয়েছি তাদেরকে, যাদের আসলে ওখানে না হলেও চলতো। কাজে আমি মনে করি সরকার যদি সঠিকভাবে সিলেকশন করতে পারে এই পরিবারগুলোকে, তাহলে ফ্যামিলি কার্ড থেকে যে সুবিধা
এই পরিবারগুলো সেই সুবিধাটা পাবে। নিশ্চয়ই। ডক্টর রাজ্জাক, আমার সবশেষ প্রশ্ন দীপ্ত সংবাদে একটু করতে চাই যে বাজেট আপনি দেখলেন, বাজেটের চ্যালেঞ্জের কথা বলছেন, ভালো মন্দ হয়তো সময়ই বলে দিবে, কিন্তু মোটা দাগে একটি চ্যালেঞ্জ যেটি সরকারকে সামাল দিতে হবে চলতি অর্থ বছরে, সেটি যদি একটু বলতেন। হ্যাঁ, এগেন আমরা এটা অলরেডি আলোচনা করেছি, সেটা হচ্ছে আমি যেটাকে বলি যে সংশয়। আমাদের মধ্যে যথেষ্ট ভীতি এবং সংশয় আছে। এত বড় রাজস্ব এনবিআর উঠাতে পারবে না। যদি সে রাজস্ব আদায় করতে না পারে, সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে না। বাংলাদেশের ইতিহাস বলে যে বাজেটটা দেওয়া হয়, পেশ করা হয়, সেই বাজেটের মাত্র ৮০ থেকে ৮৫% বাস্তবায়ন হয়। এইবারে রাজস্ব আদায়ের হারটা এত বেশি মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে হয়তো সরকারের বছর শেষে আমরা দেখব ৮০ থেকে ৮৫% বাজেটেই কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, সরকার তো ঋণ নিতে চাচ্ছে, এবং যদি বিদেশি ঋণ নিলে এই বছরে কিন্তু বিদেশি ঋণ পাওয়াটা হয়তো কঠিন হতে পারে। বিশ্বব্যাপী আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল এইড আর্কিটেকচারে দাতা দেশগুলো আগে যেভাবে যত সহজে ঋণ দিতেন, এখন তারাও দিতে পারছে না তাদের নিজস্ব চ্যালেঞ্জের জন্য। কাজে সেই ক্ষেত্রে হয়তো সরকারকে আবার সেই ব্যাংক ব্যবস্থার উপরে, আভ্যন্তরীণ উৎস থেকে ঋণের উপরে হয়তো যুক্ত হতে পারে। সেটাও দেশের জন্য হয়তো অত ভালো না ফলাফল আনতে পারে। নিশ্চয়ই। সব মিলিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, আপনি আপনার প্রজেকশনগুলো বললেন। সামনের দিনে মানুষের জীবনে স্বস্তি ফেরানোর জন্য চমক কি রয়েছে কিনা, যদিও শেষ প্রশ্নটি ছিল এর আগেই। হ্যাঁ, চমক আমি বলবো না, আমি বলবো সরকারের সদিচ্ছা আমি মনে করি আমি দেখতে পেয়েছি। কিন্তু সদিচ্ছা একটা জিনিস, আর আমরা কোথায় বাস্তবায়ন করতে পারবো সেইটা একটা জিনিস। সো সেক্ষেত্রে আমি বলবো সরকারের কিছু কিছু জায়গায় নীতির মধ্যে দ্বন্দ্ব আছে, যে আমি কন্ট্রাকশনের মনিটরি পলিসির সঙ্গে আমি বড় মাত্রার বাজেট বাস্তবায়ন করার চেষ্টা করছি, সেটা একটা ইস্যু আছে। অনিশ্চয়তা আছে, সংশয় আছে, এত বড় তারা রেভিনিউ আদায় করতে পারবে কিনা। আর ঝুঁকি আছে, ঝুঁকি হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে এখন যে বড় মাত্রার যে ক্রাইসিস আছে, যে ব্যাংকিং সেক্টরে যদি সঠিক করে সংস্কার না করা যায়, ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু ক্রাইসিস এসে অন্য ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেসগুলোকে কিন্তু আরও গভীরতর করতে পারে। এটার সঙ্গে বৈদেশিক ঝুঁকিও কিন্তু আছে। আমরা এর আগে দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্পের যে ট্যারিফ পলিসি, এটার সঙ্গে যোগ হয়েছে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের উত্তরণ হবে, সেটার একটা চ্যালেঞ্জ আছে। আবার বিশ্বব্যাপী যে আমরা মিডল ইস্টে এখন যে ক্রাইসিস দেখছি, এটা কতদিন থাকবে, এর মধ্যে অলরেডি তেলের দাম বেড়েছে, সেই ঝুঁকিও তো আমাদের আছে। সব কিছু মিলিয়ে আশা আছে, কিন্তু সেটার সঙ্গে আছে সংশয়, অনিশ্চয়তা এবং ঝুঁকি। নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দীপ্ত সংবাদে। ভালো থাকবেন, অন্যদিন নিশ্চয়ই আরও বিস্তারিত আলোচনার সুযোগ থাকছে। দর্শক, কথা বলছিলাম এই অর্থনীতিবিদের সঙ্গে আজকের বাজেট নিয়ে, তিনি তার পর্যবেক্ষণ জানাচ্ছিলেন আমাকে। এদিকে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতিকে হতাশ করেছে, এমনটাই দাবি জামায়াতে ইসলামীর। বিকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী এবং লুটপাটের আয়োজন আখ্যা দিয়ে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। এতে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ সময় তারা বলেন, বিশাল ঋণ নির্ভর এবং ঘাটতি বাজেট দিয়ে জাতিকে হতাশ করেছে বিএনপি সরকার। এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট। অত্যন্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। প্রস্তাবিত বাজেট বাংলাদেশের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্যই করেন। বাজেটটা মূলত হচ্ছে আপনার উৎপাদন বান্ধব, বিনিয়োগ বান্ধব এবং ব্যবসা বান্ধব। নিঃসন্দেহে এই বাজেট বাংলাদেশের অর্থনীতিতে একটা যুগান্তকারী বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ব্যাংক খাতের উপর চাপ বাড়তে পারে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়, ফলে ঋণ গ্রহণের পরিমাণ বাড়বে। আমাদের বিনিয়োগের পরিবেশ ভালো না। সো আমার কাছে মনে হয় ঋণ নির্ভরতা কমিয়ে আমরা যদি বিনিয়োগ নির্ভরতার দিকে যেতে পারি তাহলে ভালো হয়। যে বাজেটটাকে আমাদের মনে হচ্ছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং
এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব মানে আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। নির্বাচনী ইশতেহারে যে গণতান্ত্রিক মানবিক কল্যাণমুখী বাংলাদেশের যে প্রতিশ্রুতি আছে, একটা অন্তর্ভুক্তি বাংলাদেশের যে প্রতিশ্রুতি আছে, তার আলোকেই বাজেট প্রণয়ন করা হয়েছে। That I look at the interest and intention of the government and that is for the people. So আমার কাছে মনে হয় এটা জনগণের বাজেট, এটা জনমানুষের বাজেট, এটা গণমানুষের বাজেট এবং এটা সকল বাংলাদেশের বাজেট। আবারও বাজেট প্রসঙ্গ। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেছেন। লক্ষ্যমাত্রাগুলো যেটা প্রাক্কলন করা হয়েছে সেইটার অনুমিতিগুলো অর্থাৎ অ্যাজাম্পশনগুলো আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল। কারণ এই লক্ষ্যমাত্রাগুলি যদি বাস্তবসম্মত না হয় তাহলে সেটা পূরণ করা যায় না, এবং যখনই লক্ষ্যমাত্রা পূরণ করা যায় না তখনই কিন্তু এই যে বাজেটের যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা বিনষ্ট হয়ে যায়। তখন আর ওই লক্ষ্যমাত্রাগুলি বাজেটের কিভাবে অর্থ সরবরাহ হবে, কিভাবে ব্যয় হবে, কোথা থেকে অর্থ আসবে, এই ধরনের একটা শৃঙ্খলা অভাব দেখা দেয়। প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। নিত্যপণ্য ও চিকিৎসা সামগ্রীর দাম কমে আসার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। তবে ইলেকট্রনিক্স ও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়া নিয়ে অসন্তোষ রয়েছে মানুষের মধ্যে। অর্থ বছরের জন্য সরকার যে বাজেট ঘোষণা করেছে সেই বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ও ভাবনা কি ছিল? বড় অঙ্কের এই বাজেটের নানা সমীকরণের ভিড়ে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হলো, নাকি প্রাপ্তির খাতা শূন্যই রয়ে গেল? মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর সাধারণ মানুষের মাঝে প্রত্যাশা বেড়েছে। বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নের মাধ্যমে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা সাধারণ মানুষের। এছাড়া দেশীয় পণ্য ও চিকিৎসা সামগ্রীর দাম কমায় স্বস্তি প্রকাশ করেছে অনেকে। যে গতিতে ধনীরা ধনী হবে তার সাথে বেশি গতিতে গরিবরা উঠে আসে, তাহলে আসলে বৈষম্যটা কমে যাবে। কোন খাতে বেশি বাজেট দিলে সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে সেই জিনিসটা আগে বিবেচনা করা উচিত। হার্টের রিং আমি অলরেডি শুনছি যে রিংয়ের এটা আমার আসলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের সাধ্যের বাহিরে ছিল। যদি সেগুলোর ক্ষেত্রে প্রকৃতপক্ষে কিছু ভ্যাট কমে তাহলে এটার কস্টিংটা কমবে, সেই হিসাবে আমরা উপকৃত হব। বাজেট নিয়ে অসন্তুষ্টিও রয়েছে অনেকের মাঝে। আমদানি করা বৈদ্যুতিক যন্ত্র, নির্মাণ সামগ্রী সহ বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। টিকিট 2 টাকা খাইছি, এটা মনে হয় যেন 8 টাকা 10 টাকা দিয়ে খাওয়া লাগবে। এরকম করে যদি খাইছি এটার দাম বাড়াতে থাকে, সবটারই দাম জিনিস বাংলাদেশে খালি বাড়তেই আছে। কোনো দাম তো বাংলাদেশে বাড়লে পরে যেটার দাম বাড়ে এটার দাম আর কমে না। তেলবাহিত গাড়ির দাম বাড়ছে, তারপরে আগে তো তেলের দাম বাড়ছে, এখন আবার 145 টাকা লিটার। আবার যদি তেলের গাড়ির দাম বাড়ে তাহলে আমরা কোথায় যাবো? কিছু দাম ট্যাক্স বসাচ্ছে, মোটরসাইকেল মাঝে দেখলাম। তো এই সমস্ত জিনিস আসলে মানে জনজীবনকে আসলে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তারপরে এই যে ট্যাক্স যে বসাচ্ছে, এতে আসলে আমাদের জীবন ধারণের ক্ষমতা অনেকটা কমে যাবে। সরকারের দেওয়া বিশাল অঙ্কের এই বাজেট সাধারণ মানুষের নিত্যপণ্য আর রান্নাঘরের হিসাব মেলাতে পারবে কিনা, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সিগারেট কিংবা বিলাসবহুল গাড়ির দাম বাড়ায় সাধারণ মানুষের হয়তো কিছু যায় আসে না, কিন্তু পরোক্ষভাবে জীবনযাত্রার ব্যয় বাড়ার যে শঙ্কা, এখন এটা নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে অন্য প্রসঙ্গ। 6 শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস কথা জানিয়েছেন। লাইসেন্স বাতিল করার পর হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। ঈদুল আজহার আগের দিন আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে 6 নবজাতক মারা যায়। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা, বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা এবং অতিরিক্ত মানুষের উপস্থিতির কারণে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে 6 শিশুর মৃত্যু হয়। এরপরই ওই হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
যখন লাইসেন্স বাতিল হয় সেই ক্ষেত্রে কিন্তু নতুন রোগী ভর্তি হওয়া কিংবা ভর্তি রোগীদের সেবার যেটি আপনি বললেন সুযোগ নেই। চাইলে কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের লাইসেন্সকৃত হাসপাতালগুলোতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। এটি আমার মনে হয় যেহেতু প্রতিষ্ঠানে রোগীরা ভর্তি হয়েছে সেই প্রতিষ্ঠানেরই মূল দায়িত্ব। তবে মানবিক দিক বিবেচনা করলে কেউ যদি আমাদের কাছে এটি সিক করে তাহলে আমরা সহযোগিতা করার অবশ্যই চেষ্টা করব। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। চলছে নানা আয়োজন, কোথাও কোথাও শোভাযাত্রা, কোথাও আবার ব্যতিক্রমী কর্মকাণ্ডের আয়োজন চলছে। বিশ্বকাপ ফুটবল ঘিরে সারা বিশ্বে চলছে উৎসবের আমেজ। পিছিয়ে নেই বাংলাদেশও। দিনাজপুরে ব্রাজিল সমর্থকরা বর্ণাঢ্য র্যালি, পতাকা মিছিল ও নানা আয়োজনে মাতিয়ে তোলেন পুরো শহর। নেচে গেয়ে ভালোবাসার দলের প্রতি সমর্থন জানান তারা। আমরা খুব এক্সাইটেড। সো 4 বছর পর আবার ব্রাজিলের খেলা হচ্ছে। বাংলাদেশের সকল ফুটবল প্রেমীকে শুভেচ্ছা, যে যে দলই সমর্থন করুন না কেন। মাগুরার কৃষক আমজাদ হোসেন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে জার্মানির দীর্ঘ পতাকা তৈরি করে আলোচনায় এসেছেন। 2006 সালে 1.5 কিলোমিটার পতাকা দিয়ে যাত্রা শুরু হয় তার। এবার তিনি তৈরি করেছেন 7.5 কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা। জার্মানি ওষুধের কারণে আল্লাহ পাক আমার ব্যাধি থেকে মুক্তি করেছে, তখন আমি জার্মানির সরকারকে এমন একটা উপহার দেবো যা সারা পৃথিবীর লোক টাকারে এই যে পরিচিত হয়ে দেখতেই পারে আমারে, সেইভাবেই আমি করেছি। 2014 সালে পতাকা তৈরির জন্য জমি বিক্রি করেন তিনি। ওই বছর জার্মানি দূতাবাসের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেয়া হয়। এছাড়া জার্মান ফুটবল দলের ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ দেয়া হয় তাকে। বিশ্বকাপে ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে শোভাযাত্রা হয়েছে। নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে তা শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। শেরপুর সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয় মিলন মেলার। ব্রাজিল ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফুটবল বিশ্বকাপ ঘিরে নড়াইলে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। শহর থেকে গ্রাম সবখানে বিশ্বকাপের আমেজ বিরাজ করছে। জেলার বিভিন্ন এলাকায় ফুটবল প্রেমীরা পছন্দের দলের পতাকাটা নিয়ে সমর্থন প্রকাশ করছেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, সংবাদ শেষ করব ভিন্ন রকমের খবর দিয়ে।